বৃন্দাবন, যা ওর ব্যাগগুলো ভেতরে নিয়ে যা। রুক্মিণী, কতদিনের জন্য আসা হয়েছে এবার? আসলে জামাই দাদা, এই কটা দিন পরপর রাধা মায়ের কলকাতাতে শো আছে, পুজো আসছে তো, তাই ভাবলাম যে এ বাড়িতে থেকে যাই কটা দিন। হ্যাঁ, পুজোর সময় তো শোয়ের একটু চাপ থাকবেই। এই তো এই সামনেই একটা বড় বারোয়ারি পুজো হয়, আর নিখিলরা 3 ভাই তো ছোটবেলা থেকে 4টে দিন ওখানেই কাটায়। এবারেও হচ্ছে পুজোটা? হবে না মানে? হতেই হবে পুজো। গত 17 বছর ধরে আমি তো এই বারোয়ারি পুজো কমিটির প্রেসিডেন্ট। আমাকেও পুজোর 4টে দিন প্রায় ওখানেই থাকতে হয়। তো এবার আমাদের পুজোয় রাধারানীর তো একটা প্রোগ্রাম হতেই পারে, কি বলো রুক্মিণী? প্রোগ্রামের লিস্ট অবশ্য এখনো তৈরি হয়নি, ওই সামনে একটা মিটিং ফিক্স করে সব তৈরি করে নেব। আমি তো মনে মনে ঠিক করেই রেখেছি যে রাধারানীকে দিয়ে একটা শো করাবই। এই দেখো নিখিল, শরীরটা যেই একটু ভালো লাগতে শুরু করেছে অমনি তুই নিচে নেমে এলি। বাবা, আমার শরীর এখন ঠিক আছে, আর বিছানায় শুয়ে শুয়ে আরো শরীর খারাপ লাগছিল, তাই রুক্মিণী মাসি, তুমি কখন এলে? ব্রেকফাস্ট করেছো? সেসব হবে বাবা, পরে হবে। আগে তুই বল, তুই এই মাসিটাকে ক্ষমা করে দিয়েছিস তো বাবা? তুই যখন আমার দিশাকে ক্ষমা করে দিয়েছিস, আমাকেও নিশ্চয়ই ক্ষমা করে দিবি বল নিখিল। আমাকে ভুল বুঝিস না বাবা, আমার ভুল বুঝিস না। রুক্মিণী মাসি, যতই হোক তুমি আমার গুরুজন, এভাবে আমার কাছে ক্ষমা চেও না। আর বাবা যখন তোমায় ক্ষমা করে দিয়েছে, তখন আমি কি আর রেগে থাকতে পারি বলো? এই তো আমার নিখিলের মতন কথা। এবারে সবার মন কত বড়, তাই তো এই সংসারটাকে এত ভালোবাসি আমি। উমা, রূপু যে কখন এলি? এই তো এলাম দিদি ভাই। বড় বৌমা, সবাইকে তো দেখছি, শ্যামাকে তো দেখছি না। শ্যামা কোথায়? বাবা, আসলে শ্যামা নিখিল অসুস্থ হওয়ার পর থেকে কৃষ্ণের কাছে হত্যে দিয়ে পড়েছিল। আমি গিয়ে বললাম যে নিখিলের জ্বরটা এখন একটু কম আছে, তারপরে উঠল। বড় বৌমা, ওকে এরকম অনিয়ম করতে বারণ করে দাও। শেষে ও নিজেই না জ্বর জারিয়ে বাঁধিয়ে বসে, তারপর ওর বাপের বাড়ির লোক কথা শোনাবে এ বাড়িতে ওর অনাদর হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাই না? যাও যাও, গিয়ে দেখো তিনি এখন কোথায়। না বড় বৌদি, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। শ্যামার সঙ্গে আমার কিছু কথা আছে। নিখিল, এখন কোথাও যাওয়ার দরকার নেই, এই তো অসুখ থেকে উঠলি। আর শ্যামার সঙ্গে তোর আবার কি কথা এখন? বললাম তোমার কিছু কথা আছে। শ্যামার সঙ্গে নিখিলের যদি কোনো কথা থাকে তাহলে ওকে বলতে দাও না সুজাতা, ওরা বিবাহিত। দেখো, শ্যামার সঙ্গে কি কথা আছে এটা জিজ্ঞেস করে নিখিলকে আর লজ্জায় ফেলো না, আর আমাদের সম্মানটাও একটু রাখো। চিঠিটা তো আমি কাল রাতে ছোট কর্তার ঘরে রেখেছিলাম, টেবিলের ওপর রাখা ছিল। সেটা তো আনতেই আমি একদম ভুলে গেছি। এখন যদি কারোর চোখে পড়ে যায়, না না, সেটা একদম ঠিক হবে না। আর কর্তামা দেখে ফেললে যে খুব বকাবকি করবেন।
এমনিতেই কাল রাতে যখন বেরিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম, বর্দিদি সেটা বুঝতে পেরেছিল। না না না, কারো দেখে ফেলার আগে চিঠিটা আমাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। কোথায় যাচ্ছেন এত হন্তদন্ত করে? এটা খুঁজছেন তাই তো? যাক, ছোট কর্তার হাতেই চিঠিটা পড়েছে। অন্য কেউ দেখতে পেলে কি না কি ভাবতেন কে জানে। তুমি আমায় বাঁচালে কৃষ্ণ, তুমি আমায় বাঁচালে। কাল রাতে এই চিঠিটা লিখে আমার ঘরে রেখে আপনি চলে যেতে চেয়েছিলেন তাই তো? আপনি চুপ করে থাকলেও আমি জানি কাল এই চিঠিটা আমার ঘরে রেখে রাতের অন্ধকারে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তারপরে দেখলেন আমার জ্বর এসছে, তাই আর যেতে পারেননি। সারা রাত আমার মাথায় জল পট্টি দিয়েছেন, মাথাও ধুইয়ে দিয়েছেন। কি আমি ঠিক বলছি তো? ইস, এটা তো খুব খারাপ হলো। আমার শরীর খারাপের জন্য আপনার লুকিয়ে লুকিয়ে বাড়ি ছেড়ে যাওয়া হলো না। খুব আফসোস হচ্ছে তাই না? আমাকে বিদ্রুপ করছেন ছোট কর্তা? আমি কিন্তু এভাবে। কি শ্যামা, আমায় কষ্ট দিতে চাননি? কি ব্যস্ত করতে চাননি? নাকি আপনার অন্য কোনো যুক্তি আছে? আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই, আমি আপনাকে এতটা ইরেসপন্সিবল ভাবিনি। আমি কতটা ঠিকঠাক ভাবে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি সেটা নিশ্চয়ই আপনি বুঝেছেন। তারপরেও কেন আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আমার রেসপন্সিবিলিটি? ভুলিনি ছোট কর্তা, আমি জানি। আপনি জেনে শুনে এরকম কাজ করতে যাচ্ছিলেন? কেন ভুলে যাচ্ছেন যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে পুরো দোষ আমার ঘাড়ে এসে পড়বে? ঠিক আছে, এর পরের বার যদি আপনাকে বাড়ি যেতে হয় আপনি আমার কাছে আসবেন, আমি নিজে আপনাকে নদিয়া ছেড়ে আসবো। মানছি ছোট কর্তা, আমার দোষ হয়েছে, পারলে আমাকে মাফ করে দেবেন। আপনার এই দায়িত্ববোধ আমার গর্ব। আমার অজান্তেই তাতে আমি আঘাত করে ফেলেছি। আমি যে বড় সাধারণ মেয়ে, শুধুমাত্র আমার প্রতি দায়িত্ব পালনের জন্য আপনি দিনের পর দিন এইভাবে লড়াই করে যাবেন, নিজে কষ্টে থাকবেন। এই যে আমি নিজে চোখে দেখতে পারবো না ছোট কর্তা, আমার যে বড় কষ্ট হবে। আই এম সরি শ্যামা, হয়তো আমি কথাগুলো একটু বেশি রুক্ষভাবে বলে ফেলেছি। কাল রাতে যেভাবে আপনি আমার সেবা করেছেন, এক মুহূর্তের জন্য আমার নিজেকে অসহায় মনে হয়নি, আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দায়িত্বটা যে শুধু আমি নিয়ম পালনের জন্য করছি সেটাও নয়। আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ এই ঘটনাটা আপনি আর রিপিট করবেন না। আপনি যদি এটা আবার করেন তাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে, আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এই বাড়িতে থেকে যে কি করব আমি সেটাই বুঝে উঠতে পারি না ছোট কর্তা। আপনি তো আগেও আমাকে বলেছেন আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন চাইলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। আমি তো আগেও কাজ করে সংসার চালিয়েছি, ছোট কাজ হোক বা বড় কাজ।
কোনো কাজেই আমার কোনো গ্লানি নেই। আবার না হয় তেমন কোনোই কাজ করব। আজও আপনি বললেন আমি যেদিন চাইব আপনি নিজে গিয়ে আমাকে পৌঁছে দিয়ে আসবেন। আমিও যে তাই চাই ছোট কর্তা। এ বাড়িতে যতদিন এসেছি সেদিন থেকে এ বাড়িতে কোনো না কোনো অশান্তি লেগেই আছে। বাড়ির বউ হয়ে সংসার বাঁধার বদলে আমি ছিন্ন করতে চলেছি। আমার আর আপনার সম্পর্কটাও তো শুধু দায়িত্বের সম্পর্ক, আপনি নিজেও তাই বলেছেন। আমিও স্বীকার করেছি। তারপরেও কোন সম্পর্কে জোরে এই বাড়িতে থাকবো বলুন তো? আমার জোরে। আপনি নিখিল চৌধুরীর স্ত্রী, সেই সম্পর্কর জোরে আপনার এই বাড়িতে থাকার জন্য যথেষ্ট। আশা করি আপনি আর এই ছেলে মানুষই করবেন না। সে সম্পর্ক তো আপনার নিজের ইচ্ছা মতো হয়নি ছোট কর্তা। ত্রিলোচন জ্যাঠামশায়ের প্রতিহিংসার শিকার হয়েছেন আপনি। তারপরেও স্বামীর দায়িত্ব পালন করে কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন? আমি নিজেকে কষ্ট দিচ্ছি এটা আপনার ভুল ধারণা। এই বিয়ে থেকে যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাহলে আপনার আর আমার সমান ক্ষতি হয়েছে। আর হ্যাঁ, ত্রিলোচন সরকারের এগেনস্টে আমরা মামলা করছি, পুলিশ তদন্ত করবে। আমি নিশ্চয়ই আপনাকে ভরসা করতে পারি যে আপনি আর আপনার পরিবার ত্রিলোচন সরকারের সাথে জড়িয়েছিলেন না। আপনাদের সঙ্গেও প্রতারণাই হয়েছে, কারণ মামলাতে আপনাদের নামও উঠবে। আমি আমার কৃষ্ণের দিব্যি করে বলছি ছোট কর্তা, আমি বা আমার পরিবার কেউই এসবের কিচ্ছু জানতো না। ত্রিলোচন জ্যাঠা সবাইকে লুকিয়ে আমাকে আমার বিয়ের পিড়িতে বসিয়েছিল। আমি এ কথা আগেও বলেছি, আবারও বলছি, সত্যি আমি এসবের কিছু জানতাম না। এই কথাটাই সত্যি, আর সত্যিটা তো কখনো বদলে যেতে পারে না বলুন। সত্যি বলতে আমি কখনো ভয় পাইও নি, আর পাবো না। আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন ছোট কর্তা। নিখিল, নিচে আয়, পুলিশ এসছে। হ্যাঁ দাদা, আসছি। পুলিশ অফিসার ইনভেস্টিগেট করতে এসছে। যদি আপনার কোনো দরকার হয় আমি আপনাকে ডাকবো। ঠাকুর, আরো বড় কোনো অশান্তির ঝড় যেন এ বাড়িতে না ঢুকে পড়ে ঠাকুর। জ্যাঠামশাইয়ের প্রতিপত্তি তো আর এনাদের থেকে কম কিছু নয়। আর নিজেকে বাঁচানোর জন্য যদি ছোট কর্তার কোনো ক্ষতি করে বসে, আর ছোট কর্তার যদি কোনো ক্ষতি হয় ঠাকুর, তাহলে যে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। তুমি দেখো ঠাকুর, এই মামলা মকদ্দমার ফাঁসে যেন এই বাড়ির কোনো ক্ষতি না হয়ে যায়, ছোট কর্তা যেন নতুন করে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ও নিখিল, এই ওনারা এসে তোর খোঁজ করছেন। বলুন অফিসার। আপনার করা অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। এখন আপনার মুখ থেকে আমরা আরো একবার সবটা জানতে চাই। আচ্ছা, এই ত্রিলোচন সরকারের বিরুদ্ধে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ সেরকম কিছু নেই, কিন্তু এই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল সেটা আপনাকে একজন বলতে পারেন। সেই ঘটনাটার সাক্ষীও আবার ভুক্তভোগীও। কার কথা বলছেন? শ্যামা, যিনি বর্তমানে আমার স্ত্রী।
আসলে অফিসার, শ্যামার সঙ্গে আমার বিয়ের প্ল্যানিং করেছিলেন ত্রিলোচন সরকার। শ্যামা এই ব্যাপারে কিছুই জানতেন না। ঘটনাটা ঘটার পর তার কাছ থেকেও আমরা এই একই অভিযোগ পাই। ত্রিলোচন সরকার শ্যামাকে আর তার পরিবারকে বোকা বানিয়েছিল। শ্যামার সঙ্গে একটি ছেলের বিয়েও প্ল্যান করেছিল, কিন্তু তারা নকল ছিলেন। আর যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে করার কথা ছিল, তাকে ত্রিলোচন সরকার ভাড়া করে এনেছিল। শুধুমাত্র তাকে নয়, তার পুরো পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ভাড়া করে এনেছিল। আর সবচেয়ে বড় কথা অফিসার, প্ল্যানিংটা এত কনভিন্সিং ছিল যে বিয়ের আগের মুহূর্ত অবধি আমাদের কারো সন্দেহ হয়নি। ওকে, কিন্তু নিখিল বাবু, আপনার স্ত্রীর বয়ানটাও তো আমাদের চাই। তা উনি কি পুরোটা আমাদের বলতে রাজি আছেন? নিশ্চয়ই, তিনি সবকিছু বলবেন। বড় বৌদি, তুমি প্লিজ একটু শ্যামাকে ডেকে দেবে? ওই তো শ্যামা এসে গেছে। আচ্ছা নিখিল, তুই আবার ওই লোকটার বিরুদ্ধে নালিশ করতে গেছিলিস কেন বলতো? হ্যাঁ, আশ্চর্য, তুই জানিস না লোকটা কি সাংঘাতিক? দেখলি তো কি কাণ্ড করলো। এখন যদি এবার পুলিশ টুলিশ এসব শুনে তোর কিছু ক্ষতি করে বসে, তখন কি হবে বলতো বাবা? মা, ক্ষতি হওয়ার ভয় কি চুপ করে থাকবো? অন্যায় করা যতটা বড় অপরাধ, অন্যায় সহ্য করা তার থেকেও বড় অপরাধ মা। আর ত্রিলোচন সরকার যেটা করেছেন, তার জন্য ওনাকে শাস্তি পেতেই হবে। আর আমি না, ওনাকে আইন শাস্তি দেবে। অবশ্যই ত্রিলোচন সরকারকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা প্রশ্রয় দেওয়া হবে। ও এইসব করে আমাদের ব্যবসারও ক্ষতি করতে চেষ্টা করেছে। এখন যদি আমরা ওর বিরুদ্ধে কোনো স্টেপ না নিই, তাহলে ও ভাববে যে আমরা ওকে সমঝে চলছি। না না, সেটা ঠিক হবে না। শ্যামা, আপনি নিঃসংকোচে সবকিছু বলে ফেলুন যে কি কি হয়েছিল। ত্রিলোচন জ্যাঠা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, আর আমাদের গ্রামেই ওনার আদি বাড়ি। আচ্ছা নিখিল বাবু, যে মেয়েটির সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল, তার কোনো ছবি কি আপনার কাছে আছে? আছে। এই নিন। থ্যাংক ইউ নিখিল বাবু। আমার প্রাইমারি যে ইনফরমেশন নেওয়ার দরকার ছিল সবই নিলাম। আজই আমরা তদন্ত শুরু করে দিচ্ছি। হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা অপরাধী নাগাল পেয়ে যাব। তবে একটা কথা,
আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের হয়তো থানায় আসতে হতে পারে। থ্যাংক ইউ সো মাচ অফিসার। ওকে। মাসিমণি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার ঘরে আসছি, কথা আছে।